পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ অন্যতম বড় ইস্যু। আমরা দেখেছিলাম ভিটিয়া ইস্যুতে বারবার সরগরম হয়েছিল রাজনীতি, এবং বিজেপি সরকার আসার পর থেকেই অনুপ্রবেশ রুখতে সব রকম ব্যবস্থা করা হচ্ছে, সব রকম পদক্ষেপ করা হচ্ছে। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে সমস্ত রকমের পদক্ষেপ ইতিমধ্যেই করা শুরু হয়েছে, এবং এবার অনুপ্রবেশকারীদের তাড়াতে 3D অ্যাকশন, ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট। 3D অ্যাকশন, ডিটেক্ট, ডিলিটের পর এবার ডিপোর্টের প্রক্রিয়া শুরু। পশ্চিমবঙ্গের জেলায় জেলায় এবার হোল্ডিং সেন্টার, ধৃত অনুপ্রবেশকারীদের ঢোকানো হবে হোল্ডিং সেন্টারে। কেন্দ্রের আইন মেনে এ রাজ্যে হোল্ডিং সেন্টার, বাংলাদেশে ফেরত পাঠানোর আগে হোল্ডিং সেন্টারে, রোহিঙ্গাদের মায়ানমারে ফেরত পাঠানোর আগে হোল্ডিং সেন্টারে রাখা হবে। জেলা শাসকদের নির্দেশিকা রাজ্যের। এবার এই অ্যাকশন, এই পদক্ষেপ কিভাবে হবে, কবে থেকে হবে, ঠিক কিরকম প্রসেস দেখাবো প্রতিবেদন। শুরু হয়ে গেল ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট 3D মডেলের কাজ। ডিটেক্ট, ডিলিট, ডিপোর্টের কাজ শুরু পশ্চিমবঙ্গের জেলায় জেলায়। ভোটবঙ্গে ইস্যু ছিল, বড় ইস্যু ছিল অনুপ্রবেশ, আর সেই অনুপ্রবেশ রুখতেই রাজ্য জুড়ে শুরু হয়ে গেল 3D মডেলের কাজ, 3Dর কাজ। কিভাবে এই ডিটেক্ট, ডিলিট, ডিপোর্টের কাজ হবে, কতটা তাৎপর্যপূর্ণ, কি করা হচ্ছে, পরবর্তী পদক্ষেপ কি, আরো ডিটেল জানার চেষ্টা করব, বিস্তারিত জানবো। নিউজ রুম থেকে রয়েছে সরাসরি আমার সহকর্মী কৌশিক। কৌশিক, বিস্তারিত জানতে চাইবে যে ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট কিভাবে কাজ এগোবে, বিস্তারিত জানাও। একদমই, ডিটেক্ট, ডিলিট, ডিপোর্টের কাজ শুরু। এই সেই রাজ্য সরকারের নির্দেশিকা, যেই নির্দেশিকায় পরিষ্কার বলা আছে সাবজেক্ট হিসাবে সেটিং আপ অফ হোল্ডিং সেন্টার্স ফর অ্যাপ্রিহেন্ডেড ফরেনার্স অ্যাজ ওয়েল অ্যাজ ফর দ্য রিলিজড ফরেন প্রিজনার্স অ্যাওয়েটিং ডিপোর্টেশন। অর্থাৎ যেই সব অনুপ্রবেশকারীদের ধরা হয়েছে তাদের রাখা হবে হোল্ডিং সেন্টারে, এবং যাদের বাংলাদেশে বা মায়ানমারে পাঠানো হবে তাদেরও এই হোল্ডিং সেন্টারে রাখা হবে। এখন প্রশ্ন হচ্ছে এই হোল্ডিং সেন্টারগুলো হবে কোথায়? এই সংক্রান্ত নির্দেশিকা সমস্ত জেলা শাসকদের কাছে পাঠানো হয়েছে। অর্থাৎ জেলায় জেলায় তৈরি হবে হোল্ডিং সেন্টার, সেখানে অনুপ্রবেশকারীদের ধরে রাখা হবে এবং সেখান থেকেই পাঠানো হবে বাংলাদেশ, এবং রোহিঙ্গাদের পাঠানো হবে মায়ানমারে। এই যে নির্দেশিকা, এটা কিন্তু কেন্দ্রীয় আইন মেনে করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের যে নির্দেশিকা সেটাকেই কার্যকর করা হচ্ছে পশ্চিমবঙ্গে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের নির্দেশিকাতে কি বলা হয়েছিল সেটাও একবার বলে দিই। অল স্টেট গভর্নমেন্টস অ্যাডমিনিস্ট্রেশন শ্যাল সেট আপ adequate holding centers in each district under the police of the state to detain illegal immigrants from Bangladesh and Myanmar. অর্থাৎ কেন্দ্রীয় সরকারের নির্দেশিকায় বলা হয়েছে সমস্ত জেলায় এই হোল্ডিং সেন্টার তৈরি করতে হবে। বাংলাদেশ এবং মায়ানমার থেকে বেআইনিভাবে যারা এদেশে ঢুকেছে তাদের সেই হোল্ডিং সেন্টারে আটকে রাখার জন্য। সেই মতোই এই নির্দেশিকা মেনেই এবার রাজ্য সরকার এ রাজ্যে তৈরি করতে চলেছে হোল্ডিং সেন্টার জেলায় জেলায়। সহকর্মী কৌশিক যেমনটা বললো, কিন্তু অনিরুদ্ধ আর এক প্রতিনিধি রয়েছে, তার কাছ থেকে জানার চেষ্টা করবো যে সীমান্তবর্তী এলাকার মানুষজন তারা কি বলছেন। একদমই প্রিয়াঙ্কা, উত্তর 24 পরগনার বনগা সীমান্ত এলাকা অনেকটাই রয়েছে, অর্থাৎ গাইঘাটা থেকে বাগদা পর্যন্ত প্রায় 68 কিলোমিটার সীমান্ত রয়েছে, এবং এই এলাকায় এই যে ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট, এই যে রাজ্য সরকারের নোটিশ, এই নোটিশের উপরে ভিত্তি করে স্থানীয় মানুষ কি বলছে। অর্থাৎ এই এলাকার মানুষের ক্ষেত্রে এই যে বাংলাদেশ এবং মায়ানমার থেকে যে সমস্ত অনুপ্রবেশকারী এসেছেন তাদের যে হোল্ডিং সেন্টারে রাখা হবে, তার জন্য যে হোল্ডিং সেন্টার তৈরি করা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে, এর ফলে এই এলাকার মানুষের কি সুবিধা হতে পারে, এলাকার মানুষ কি বলছে। আমার সঙ্গে রয়েছে কয়েকজন স্থানীয় বাসিন্দা যারা এই এলাকায় থাকেন। অর্থাৎ কি বলবেন? ভারত সরকারের সিদ্ধান্ত এটা সঠিক সিদ্ধান্ত, কারণ বাংলাদেশ থেকে এবং মায়ানমার থেকে যে অনুপ্রবেশকারীরা যারা অবৈধভাবে ভারতবর্ষে প্রবেশ করেছে তাদেরকে বেছে যদি ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়, সেটা আমাদের ক্ষেত্রে সেটা অনেক সুবিধা হবে। কারণ আমরা যারা পূর্ববঙ্গের থেকে উদ্বাস্তু হয়ে যারা এসেছিলাম, আমাদের যে প্রাপ্য অধিকার, সেই প্রাপ্য অধিকারগুলোকে এই অনুপ্রবেশকারীরা ভোগ দখল করছে। অতএব তাদেরকে যেমন ধরুন আমরা রেশনে আজকে আমরা যেটা যে সুযোগ সুবিধাটা পাই, আজকে যে ভাতাগুলো আমার গরিব মানুষ, আমার সম্প্রদায়ের মানুষগুলো যেগুলো পায়, এবং ইভেন সরকারি সমস্ত সুযোগ সুবিধাগুলো আজকে আমাদের নির্দিষ্ট পরিমাণ থেকে ওই অনুপ্রবেশকারীরা তারা আজকে জাল নথি তৈরি করে, জাল সমস্ত কিছু তৈরি করে তারা সেই সুযোগ সুবিধাগুলো নিয়ে যাচ্ছে। অতএব তাদেরকে যদি ওইখানে পাঠানো হয়
তাহলে আমরা যারা পূর্ববঙ্গের উদ্বাস্তু যারা আছি, যারা সিএর মাধ্যমে নাগরিকত্ব পাবো এবং ভারতবর্ষের সরকারের সমস্ত সুযোগ সুবিধা আমরা পাবো, এটা আমরা আশা করি। মানে এই যে হোল্ডিং সেন্টারের কথা বলা হচ্ছে, এতে কি আপনারা খুশি? অবশ্যই খুশি, এবং এটা আরো আগে করা উচিত ছিল, এটা আরো আগে করা উচিত ছিল। আজকে ভারতবর্ষের সরকার যেটা করছে, এটা আমাদের এই পিছিয়ে পড়া সমাজের মানুষের, উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষের স্বার্থের অনুকূলে এটা করছে, এটা আমরা মনে করি। অতএব এই যে হোল্ডিং ক্যাম্প, এটা আরো 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 আগে চালু করা উচিত ছিল, যাতে আমাদের মতো এই তপশিলি সম্প্রদায়ের আমরা যে মানুষগুলো দীর্ঘদিন ধরে বঞ্চিত, সেই মানুষগুলো প্রাপ্য সুযোগ সুবিধা পাবো বলে আমরা আশা করি। একেবারেই অনিরুদ্ধ, সীমান্তবর্তী মানুষজন চাইছে যে হোল্ডিং সেন্টার হোক, সরকারের সুযোগ সুবিধা এই বিগত 15 বছর ধরে যারা নিয়ে এসেছে সেই অনুপ্রবেশকারীদের রুখতে হবে, এবং তার জন্যই রাজ্য বড় পদক্ষেপ ডিটেক্ট ডিলিট ডিপোর্ট, তার কাজ শুরু হয়ে গেল। সহকর্মী কৌশিক রয়েছে নিউজ রুম থেকে। কৌশিক, অনুপ্রবেশ একটা বড় ইস্যু, এবং আমরা জানি যে এই ভোটবঙ্গে আমরা দেখেছি শুধু বড় ইস্যু নয়, অন্যতম ইস্যু ছিল এই অনুপ্রবেশ। সেই জায়গা থেকে ডিটেক্ট ডিলিট ডিপোর্টের কাজ যেমন শুরু হলো, তুই বলছিলে হোল্ডিং সেন্টার, কত বড় পদক্ষেপ! এই যে জেলায় জেলায় হোল্ডিং সেন্টার তৈরি করা হলো, কাদেরকে রাখা হবে, কিভাবে প্রসেস চলবে, বিস্তারিত জানতে চাইবো। হ্যাঁ, এবারের ভোটে তো অন্যতম বড় ইস্যু অবশ্যই ছিল অনুপ্রবেশ। কারণ অনুপ্রবেশ ইস্যুতে তৃণমূল বিজেপি দুই দলই সরব হয়েছে। তৃণমূল বারবার বোঝানোর চেষ্টা করেছে যে অনুপ্রবেশকারী রোখার দায়িত্ব হচ্ছে, অনুপ্রবেশকারীদের রোখার দায়িত্ব হচ্ছে কেন্দ্রের। কারণ বর্ডার গার্ড দেয় বর্ডার সিকিউরিটি ফোর্স, বিএসএফ, সেটা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে। তারা কি করছে? আমাদের দিকে কেন আঙুল তোলা হচ্ছে? তারা নিজেদের কাজটা ভালো করে করলেই অনুপ্রবেশ আটকানো যাবে। পাল্টা বিজেপি বলেছে তখন যে হ্যাঁ, বর্ডারের দায়িত্ব অবশ্যই বিএসএফের, কিন্তু বিএসএফকে যদি সেই দায়িত্ব পালন করতে হয় তাহলে তো তার একটা ন্যূনতম পরিকাঠামো দরকার, এবং সেই পরিকাঠামো তৈরিটা করতে হলে একটা কাঁটা তার দিতে হলেও তো একটা জমি দরকার। সেই কাঁটা তারটুকু দেওয়া যাচ্ছে না, কারণ রাজ্য সরকার জমি দিচ্ছে না। এবং বিজেপি বারবার এই অভিযোগটা করেছে এই বলে যে এই যে জমি দেওয়া হচ্ছে না, এটা আসলে রাজনৈতিক কারণে, যাতে অনুপ্রবেশকারীরা এদেশে এসে পশ্চিমবঙ্গে আসে এবং তাদের তৃণমূল রাজনৈতিকভাবে ব্যবহার করতে পারে, অর্থাৎ তাদের ভোটটা যাতে তৃণমূল নিতে পারে। সেই কারণেই তারা এইভাবে রাজ্যের সুরক্ষার কথাকে জলাঞ্জলি দিচ্ছে, সুরক্ষার ভাবনাকে। তারা দেশের সুরক্ষার ভাবনার কথা ভাবছে না, শুধু রাজনীতির কথা ভাবছে। এই ডামাডোলে, এই চাপানুতরের মধ্যে, এই মানে বাকযুদ্ধের মধ্যে আমাদের এবারের ভোট হয়েছে, এবং ভোটের ফলেই স্পষ্ট যে বিজেপির দিকে যেভাবে একটা গেরুয়া ঝড় এই পশ্চিমবঙ্গ জুড়ে হয়েছে, তাতে এটা স্পষ্ট যে অনেকেই মনে করেন আমাদের রাজ্যের যে সীমান্ত সুরক্ষাটা একটা বড় জিনিস। এর সঙ্গে রাজনীতি এইগুলোকে মেলানো একেবারেই ঠিক নয়। সবার আগে সুরক্ষা, দেশের সুরক্ষা, রাজ্যের সুরক্ষা। এবং সেই মতোই বিজেপি বারবার যেই কথাগুলো বলেছে, আমাদের তোমার নিশ্চয়ই মনে আছে ভোটে এসে অমিত শাহ এটা বোঝানোর চেষ্টা করেছেন যে এই রাজ্য সরকার জমি না দেওয়ার কারণেই আমরা এই রাজ্যে, পশ্চিমবঙ্গে, যার সঙ্গে একাধিক দেশের সীমান্ত রয়েছে, সেখানে আমরা নিরাপত্তাকে নিশ্চিদ্র করতে পারছি না। এই যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বলেছেন সীমান্ত সুরক্ষা বিএসএফ এর দায়িত্ব ঠিকই, কিন্তু তৃণমূল সরকার জমি দিচ্ছিল না। ভোটের আগে কি বলেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, শুনুন। 5 मई को भाजपा की सरकार बनने के बाद हम पूरे बंगाल और देश भर से घुसपैठियों को चुन चुन कर निकालने का काम करेंगे। ये ममता दीदी 600 एकड़ भूमि बीएसएफ को बाढ़ लगाने के लिए दे नहीं रही है। हमारी सरकार बनते ही 45 दिन में बाढ़ के लिए भूमि देने का काम भारतीय जनता पार्टी समाप्त कर देगी। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কথাও বলেছেন যে অনুপ্রবেশ অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ। কি বলেছিলেন শুনবো। एक घुसपैठिया बंगाल से निकालना चाहिए या नहीं निकालना चाहिए? एक घुसपैठिया हमारे युवाओं की नौकरी खा रहा है, एक घुसपैठिया हमारे गरीबों का राशन खा रहा है। और दीदी और भाईपो, वोट बैंक के लिए एक घुसपैठिए को घुसाते हैं। मैं आज जमालपुर वालों को वादा करता हूं, 5 तारीख के बाद पूरे बंगाल से
एक एक घुसपैठिए को चुन चुन कर निकालने का काम भारतीय जनता पार्टी करेगी। কৌশিক, অনুপ্রবেশটা সত্যি একটা বড় ইস্যু, কিন্তু এই জায়গা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বক্তব্য দর্শকদের শোনালাম যে অর্থনীতির জন্য একটা বড় চ্যালেঞ্জ অনুপ্রবেশ। একদমই, এটা শুধু আমাদের পশ্চিমবঙ্গ বা ভারতের জন্য নয়, সারা বিশ্বেই কিন্তু অনুপ্রবেশ বিভিন্ন দেশে একটা বড় ইস্যু, এবং সেখানে বিশেষজ্ঞরা এটাই বলেন যে অনুপ্রবেশ কিন্তু অর্থনীতিকে একটা চ্যালেঞ্জের মুখে ফেলে দেয়। এটা সেই কথাটাই অমিত শাহ বারবার এসে প্রচারে বলেছেন, এবং তুমি কিছুক্ষণ আগেই যেটা আমরা শোনালাম যে বনগাঁ থেকে সেখানকার সীমান্তবর্তী সেখানকার যারা বাসিন্দা তারাও এই একই কথা বলছে, এবং সেই কারণেই এই অনুপ্রবেশ রুখতে কিন্তু যে জিরো টলারেন্স, এটা কিন্তু বিজেপি সরকার এসেই এটা বুঝিয়ে দিয়েছে। তারা আগেই প্রচারের সময় বারবার বলেছে যে ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট, এই পদ্ধতিতেই তারা এগোবে। এবং পশ্চিমবঙ্গে তোমার নিশ্চয়ই মনে আছে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম যে মন্ত্রিসভার বৈঠকটি করেন, সেখানে তিনি বিএসএফ এর হাতে জমি তুলে দেন। বিএসএফ যাতে সীমান্তে কাঁটাতার দিতে পারে তার জন্য যে জমির দরকার, সেই জমি হস্তান্তরের প্রক্রিয়া প্রথম মন্ত্রিসভার বৈঠকেই এই সিদ্ধান্ত হয়, জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়ে যায় সেদিন থেকে। তারপর থেকে বারবার শুভেন্দু অধিকারী বলেছেন, শ্রমিক ভট্টাচার্য বারবার বলেছেন যে এই ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট এই পথেই রাজ্য সরকার এগোবে, কারণ তাদের জিরো টলারেন্স, অনুপ্রবেশ কোনোভাবেই হওয়া যাবে না, অনুপ্রবেশকারী আটকাতেই হবে, এবং যারা ঢুকে আছেন তাদের চিহ্নিত করে তাদের দেশে ফেরত পাঠাতে হবে, কাউকে বাংলাদেশে, কাউকে মায়ানমারে। এ বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন ডিটেক্ট, ডিলিট, ডিপোর্টের কাজ শুরু হবে, আর সেই যেমন কথা তেমন কাজ শুরু হলো বঙ্গে। ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট, ভোটের পরও বারবার শোনা গিয়েছিল এই ডিটেক্ট, ডিলিট, ডিপোর্টের মন্ত্র। সিএ এর অন্তর্ভুক্ত যারা 31/12/2024 পর্যন্ত এসেছেন তাদেরকে কোনো পুলিশ কোথাও হ্যারাসমেন্ট ডিটেন্ট করতে পারবে না। সিএ এর আওতায় যারা নেই তারা হলেন কমপ্লিটলি অবৈধ অনুপ্রবেশকারী ইনফিল্ট্রেটার্স। তাদেরকে সরাসরি রাজ্য পুলিশ গ্রেপ্তার করবে এবং ডিটেন্ট করবে এবং হ্যান্ডওভার করবে বিএসএফ এর হাতে, এবং বিএসএফ বিডিআর এর সঙ্গে কথা বলে তাদেরকে ডিপোর্ট করার ব্যবস্থা করবে, অর্থাৎ ডিটেক্ট, ডিলিট, এবারে ডিপোর্ট। এই আইন আজ থেকে কার্যকর হলো। পশ্চিমবঙ্গই একমাত্র রাজ্য যেখানে রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী তাদের এখানে আশ্রয় দেওয়া হয়েছে। অতীতে বামফ্রন্টও একই কাজ করেছে। জ্যোতি বসু বলেছিলেন অনুপ্রবেশ সমস্যাটাকে একটা মানবিক মুখ নিয়ে বিচার করতে হবে। এই মানবিক মুখ নিয়ে বিচার করার প্রক্রিয়াটা মমতা বন্দ্যোপাধ্যায় আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছেন। আপনারা যদি সবাই মনে করেন যে পশ্চিমবঙ্গটা ধর্মশালা, যার যখন ইচ্ছা হবে সে তখন ঢুকে পড়বে, তো এটা তো হতে পারে না। আমাদের অবস্থান স্পষ্ট, ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট। দেশের নিরাপত্তার স্বার্থে কোনো রকম কোনো কম্প্রোমাইজ নয়। অনুপ্রবেশ রুখতে যা যা পদক্ষেপ নেওয়া দরকার তাই নেওয়া হচ্ছে, যেমন কথা তেমন কাজ। কিন্তু বাংলা তো সীমান্তবর্তী রাজ্য, এটাও তো একটা দেশের কাছে বড় থ্রেট। সহকর্মী কৌশিক রয়েছে আমার কাছে, তাই না কৌশিক? একদমই, পশ্চিমবঙ্গের এই যে অনুপ্রবেশের ইস্যুটা, এই বারবার যে অভিযোগ উঠেছে পশ্চিমবঙ্গে বিপুল সংখ্যায় অনুপ্রবেশকারীরা ঢোকেন, সেটা কিন্তু অবশ্য শুধু পশ্চিমবঙ্গের জন্য নয়, দেশের জন্য বড় থ্রেট। কারণ এই যেই পদ্ধতিতে এই কাজটা হয় সেটা শুনলে চমকে যাওয়ার মতো। মানে এই ওপার থেকে যখন এপারে কারুর সঙ্গে কথা হলো যে আমি এবার ওপারে যাচ্ছি, অর্থাৎ বাংলায় ঢুকছি, পশ্চিমবঙ্গে ঢুকছি, ভারতে ঢুকছি, এটা কনফার্ম হওয়ার পর সঙ্গে সঙ্গে তার জন্য একটা নাকি আধার কার্ড হয়ে যায়, রেশন কার্ড হয়ে যায়। তারপর যেই বাংলাদেশ থেকে এলো তার আধার কার্ড তৈরি, রেশন কার্ড তৈরি, তারপর একে একে যাবতীয় নথি তৈরি হয়ে যায়, সব জাল, সব ভুয়ো। হ্যাঁ, তার নাম এক, তার নাম বদলে যায়, তার বাবার নাম অন্য কারুর বাবার নাম হয়ে যায়, সেই নিয়ে তিনি দিব্যি কাজ করে যান। অনেকে আবার এই রাজ্য থেকে অন্য রাজ্যে চলে যান। আর যারা অনেক আর মানে মনে করেন যে আমি পশ্চিমবঙ্গে কাজ করব না, আমি কাতারে গিয়ে কাজ করব বা অন্য কোনো দেশে গিয়ে কাজ করব, তারা নাকি পাসপোর্টও তৈরি করে ফেলেন। এই রকম অভিযোগও ভুরি ভুরি উঠেছে। আমরা সীমান্তবর্তী এলাকার মানুষজনের সঙ্গে কথা বলছিলাম, আমাদের সহকর্মী আরেক সহকর্মী প্রতিনিধি অনিরুদ্ধ বলছিল, তারা প্রত্যেকে স্বাগত জানাচ্ছেন। তারা বলছেন সাধু
সাধুবাদ জানাচ্ছেন যে এই যে পদক্ষেপ নেওয়া হয়েছে সত্যি নিঃসন্দেহে খুব ভালো পদক্ষেপ। এটা তাহলে বড় পদক্ষেপ এবার যে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় হোল্ডিং সেন্টার তৈরি হচ্ছে, তাই তো? একদমই। আমি আরেকবার বলে রাখি যে রাজ্য সরকার যেটা করতে চলেছে, ডিটেক্ট ডিলিট ডিপোর্ট এই পদ্ধতিতে এবার জেলায় জেলায় তৈরি হবে হোল্ডিং সেন্টার। সেখানে অনুপ্রবেশকারীদের রাখা হবে, যাদের ফেরত পাঠানো হবে ফেরত পাঠানোর আগে কিছুদিন হয়তো সেখানেই তাদের রাখা হবে। অর্থাৎ হোল্ডিং সেন্টারে আটকে রাখা হবে অনুপ্রবেশকারীদের, যারা বাংলাদেশ থেকে বেআইনিভাবে এ রাজ্যে ঢুকেছেন, যারা মায়ানমার থেকে যেসব রোহিঙ্গারা বেআইনিভাবে দেশে ঢুকেছেন তাদের ধরা হবে, ধরে হোল্ডিং সেন্টারে রেখে তাদের দেশে ফেরত পাঠানো হবে। এই রাজ্য সরকার এই কাজটা করতে চলেছে কেন্দ্রীয় আইন মেনে, কেন্দ্রীয় নীতি মেনে। এবার জেলায় জেলায় হোল্ডিং সেন্টার পশ্চিমবঙ্গে। আপনাদের দেখালাম সীমান্ত সুরক্ষা নিশ্চিদ্র করতে বড় পদক্ষেপ। সীমান্ত সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে চিকেন স্নেক। সেই চিকেন স্নেক এবার নিরাপত্তার বলয়ে। শিলিগুড়ি করিডোরে ব্যাটালিয়ন হেডকোয়ার্টার তৈরি করতে চায় বিএসএফ। জমি চাইলেও রাজ্যের কাছে। উত্তরবঙ্গে পরিকাঠামো তৈরির জন্য 100 একর জমি চায় আইটিবিপিও। প্রস্তাব বিবেচনা করছে রাজ্য সরকার। চিকেন স্নেকের নিরাপত্তায় এবার নজিরবিহীন পদক্ষেপের পথে কেন্দ্রীয় সরকার। রাজ্যের কাছে শিলিগুড়ি করিডোরে 6 একর জমি চেয়েছে বিএসএফ। চিকেন স্নেকের 22 কিলোমিটারের মধ্যে এই জমি চেয়েছে তারা। সূত্রের খবর, এই জমিতে ব্যাটালিয়ন হেডকোয়ার্টার তৈরি করতে চায় বিএসএফ। শুধু বিএসএফ নয়, উত্তরবঙ্গে প্রতিরক্ষা পরিকাঠামো তৈরি করতে চায় আইটিবিপিও। রাজ্যের কাছ থেকে উত্তরবঙ্গে 100 একর জমি চেয়েছে তারা। কোনো একটি নির্দিষ্ট জায়গায় নয়, একাধিক জায়গায় এই জমি চায় তারা। আইটিবিপির উদ্দেশ্য মূলত স্থায়ী পরিকাঠামো এবং ক্যাম্প তৈরি করা। বিএসএফ এবং আইটিবিপি দুই বাহিনীর প্রস্তাবই খতিয়ে দেখছে রাজ্য সরকার। রাজ্যে সরকার পরিবর্তনের পরপরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছিলেন যে এবারে সীমান্ত সুরক্ষায় অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা পাবে এই সরকারের। আর এবার সেই অনুযায়ী পদক্ষেপ নিতে শুরু করলো রাজ্য সরকার। বিএসএফ ও আইটিবিপির তরফে যে জমি চাওয়া হয়েছে সীমান্ত সুরক্ষার জন্য, তা ইতিমধ্যেই বিবেচনা স্তরে রেখেছে রাজ্য প্রশাসনের শীর্ষ মহলের আধিকারিকরা। খুব শীঘ্রই এই বিষয় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে দুই সংস্থাকে। দেশের সুরক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্য পশ্চিমবঙ্গ। এই রাজ্যই গোটা উত্তর পূর্ব ভারতের নিরাপত্তার ভরকেন্দ্র, যার অন্যতম অংশ চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডর। চীন এবং বাংলাদেশের সঙ্গে বদলে যাওয়া সমীকরণের প্রেক্ষাপটে দীর্ঘদিন ধরেই কেন্দ্রীয় সরকারের নজরে এই চিকেন স্নেকের নিরাপত্তা। কিন্তু বিজেপি বারবারই অভিযোগ করেছে তৎকালীন তৃণমূল সরকারের অসহযোগিতার কারণে চিকেন স্নেকের নিরাপত্তা সুনিশ্চিত করা যাচ্ছে না। 4 মে বাংলায় পালাবদল, ক্ষমতায় এসেছে বিজেপি। সরকার গড়েই ডাবল ইঞ্জিন ফর্মুলায় অনুপ্রবেশ মুক্ত বাংলা গড়ার কাজ শুরু করে দিয়েছে বিজেপি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বার্তা দিয়েছেন, দেশের নিরাপত্তার স্বার্থে সমন্বয়ে কোনো সমস্যা হবে না। বর্ডারে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের পৌরোহিত্যে যে কোঅর্ডিনেশন মিটিং, যাতে বিএসএফ, স্টেট পুলিশ, কাস্টম সহ অন্যান্য সংশ্লিষ্ট বিভাগ যেখানে থাকার কথা, একটাও মিটিং হয়নি। এই ধরনের কোঅর্ডিনেশন মিটিং করেছে দার্জিলিং এবং শিলিগুড়িতে, জলপাইগুড়িতে, কোচবিহারে, মালদায়, মুর্শিদাবাদ পিডি, জঙ্গিপুর পিডিতে হয়েছে, নদিয়ার কৃষ্ণনগর পিডি, নর্থ 24 পরগনা, বসিরহাট পুলিশ ডিস্ট্রিক্টে। এটা এখন থেকে প্রতিনিয়ত হবে এবং প্রয়োজনে থানা স্তরে বিএসএফ এর সঙ্গে আমাদের অত্যন্ত সুদৃঢ় সম্পর্ক তৈরি করে আমরা আমাদের রাজ্যকে এবং দেশকে সুরক্ষিত করব। 20 মে বিএসএফ এর ডিজি প্রবীণ কুমারের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেদিন থেকেই কাঁটাতারের জন্য জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু করে দেয় রাজ্য। বাংলার সীমান্তবর্তী জেলায় কাঁটাতার ও বর্ডার আউটপোস্ট তৈরি করার জন্য আরো 88 একর জমি কেনার অনুমোদন দিয়েছে রাজ্য সরকার। নজরে এবার চিকেন স্নেকের নিরাপত্তা। নিউজ 18 বাংলা। চিকেন স্নেক দৈর্ঘ্য প্রস্থে মেরে কেটে 20 থেকে 22 কিলোমিটার। ভারতীয় ভূখণ্ডের এই জমিটুকুই সবার নজরে।
চীন জানে শিলিগুড়ির ওই জমি যদি কবজা করা যায় তাহলে উত্তর পূর্বের রাজ্যগুলি থেকে বিচ্ছিন্ন হবে ভারত। তাই চিকেন স্নেকের নিরাপত্তায় নো কম্প্রোমাইজ। চিকেন স্নেকে এবার আয়রন ডোম। ইসরায়েলের নিরাপত্তায় আয়রন ডোমের কথা শুনেছি আমরা। এবার চিকেন স্নেকের চারপাশেও নিরাপত্তার তেমনই বলয় তৈরি করতে চায় কেন্দ্রীয় সরকার। করা নিশ্চয়ই সম্ভব। ভারতবর্ষের যেসব জায়গাতেই আমাদের চ্যালেঞ্জ এবং থ্রেট রয়েছে সেসব জায়গাতেই আকাশকে সুরক্ষা দিতেই হবে। আয়রন ডোম তো একটা কথার কথা। আয়রন ডোমের মতন একটা এয়ার ডিফেন্স সিস্টেম থাকা খুবই প্রয়োজনীয় এবং আমার নিজের ধারণা আমাদের মিনিস্ট্রি অফ ডিফেন্স সেটির কথা নিশ্চয়ই গুরুত্ব সহকারে বিবেচনা করবেন। আয়রন ডোম ইসরায়েলের অত্যন্ত কার্যকর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এই আয়রন ডোম 70 কিলোমিটার দূর থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র, ড্রোনও ধ্বংস করে দিতে পারে আয়রন ডোম। কি থাকে আয়রন ডোমে? মূলত 3 স্তরীয় সুরক্ষা ব্যবস্থা, রাডার ইউনিট, কন্ট্রোল সিস্টেম ও ইন্টারসেপ্টর। রাডার ক্ষেপণাস্ত্র শনাক্ত করে তার গতিপথ নির্ণয় করে। ক্ষেপণাস্ত্র কোথায় আঘাত হানতে পারে তা চেক করে কন্ট্রোল সিস্টেম। ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করে দেয়। আমাদের দেশের পশ্চিম সীমান্তেও অনেকটা এমনই উন্নত মানের প্রতিরক্ষা পরিকাঠামো আছে, যার উপর ভিত্তি করে অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানের হাড়ে কাঁপুনি ধরিয়ে দিতে পেরেছিল ভারত। লঞ্চ প্যাড থেকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র বিধ্বংসী সিস্টেম সবই আছে পশ্চিম সীমান্তে। কেউ হামলা করলে সেই ক্ষেপণাস্ত্র বা ড্রোন ভারতীয় সীমান্তে ঢোকার আগেই ধ্বংস করে দিতে পারে এমন ব্যবস্থা মোতায়েন করা আছে স্ট্র্যাটেজিক পয়েন্টে। এককালে ভরসা ছিল রাশিয়া থেকে আসা S-400 ট্রায়াম্ফ। এখন ভারত নিজেই ত্রিস্তরীয় সুরক্ষা বলয় বানিয়ে ফেলেছে। প্রজেক্ট কুশ ক্ষেপণাস্ত্র বিধ্বংসী সিস্টেম DRDO ও ভারত ইলেকট্রনিক্সের তৈরি। DEW সূর্য লেজার নির্ভর ডিরেক্টেড এনার্জি ওয়েপন, আকাশে প্রায় 20 কিলোমিটার পর্যন্ত সুরক্ষা দিতে পারবে। আকাশ তীর এয়ার ডিফেন্স সিস্টেম, এই সবই ব্যবহার হতে পারে চিকেন স্নেকের সুরক্ষায়। চিকেন স্নেকেই হেডকোয়ার্টার বানাতে চায় BSF। তার জন্য 6 একর জমি চেয়েছে তারা। উত্তরবঙ্গে স্থায়ী ক্যাম্প করতে 100 একর জমি চেয়েছে ITBP। কি থাকতে পারে এখানে? চিকেন স্নেকের সুরক্ষায় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের লঞ্চ প্যাড, রেসপন্স জোন, ড্রোনের মাধ্যমে ক্ষেপণাস্ত্র টার্গেটের ব্যবস্থা, প্রতিপক্ষের ড্রোন আকাশেই ধ্বংস করার সিস্টেম, আকাশপথে নজর রাখতে অত্যাধুনিক রাডার সিস্টেম। চিকেন স্নেকের চারধারে শত্রু। আশঙ্কার ব্যাপার সেটা হচ্ছে যে আপনি নেপাল বলুন, ভুটান বলুন এবং বাংলাদেশি বলুন, এরা সবাই খুব ছোট দেশ। এদের উপর মানে এদেরকে ইন্টিমিডেট করা আর কি একটা বড় শক্তির পক্ষে, ধরুন চীন হতে পারে বা অন্য কেউ হতে পারে, এটা খুবই সহজ ব্যাপার। কারণ এদের প্রতিরোধ নেই। যদি সেরকম ভাবে আজকে চীন বাংলাদেশের ওপর দিয়ে হেঁটে চলে আসে চিকেন স্নেকের কাছে, বাংলাদেশের কোনো প্রতিরোধ নেই। বাংলাদেশে যদি আমাদের ফেভারেবল সরকারও থাকে তাও কিছু করতে পারবে না। বিপদ 3 দিক থেকেই আসতে পারে। কমপ্লেসেন্সির কোনো জায়গা নেই আর কি। যথেষ্ট সিরিয়াস ব্যাপার এবং পার্মানেন্ট ইনফ্রাস্ট্রাকচার খুবই দরকার। মানে এটা আরো আগে হলেই ভালো হতো। ইংরেজিতে একটা শব্দ আছে ব্যাটল রেডি, অর্থাৎ যুদ্ধে নামতে প্রস্তুত। সীমান্তের কাছে সড়ক ও ব্যাটল রেডি চায় ভারত, যেমনটা আছে উত্তরপ্রদেশ এবং অসমে। এমন হাইওয়ে যেখানে অনায়াসে নামতে পারে রাফালের মতো যুদ্ধ বিমান বা সুপার হারকিউলিসের মতো হেভি এয়ারক্রাফট। গত 14 ফেব্রুয়ারি অসমের ডিব্রুগড়ের মোরানে উত্তর পূর্ব ভারতের প্রথম হাইওয়ে ইমার্জেন্সি ল্যান্ডিং ফ্যাসিলিটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এটা এমন হাইওয়ে যেখানে ফাইটার জেট, এমনকি হারকিউলিসের মতো হেভি এয়ারক্রাফটও নামতে পারে। সম্প্রতি বাংলার 7টি জাতীয় সড়কের রক্ষণাবেক্ষণ এবং পরিকাঠামো তৈরির দায়িত্ব কেন্দ্রের হাতে তুলে দিয়েছে রাজ্য সরকার। আগামী দিনে এখানেও তৈরি হতে পারে এমন সড়ক। শিলিগুড়ি করিডোরের কাছে টানেল তৈরি করছে কেন্দ্র, যেখান দিয়ে ছুটবে রেল। হাসিমারা ক্যাম্পে আছে রাফাল। অর্থাৎ নিরাপত্তার বেষ্টনী তৈরি হচ্ছে চিকেন স্নেককে ঘিরে, ঠিক যেন আয়রন ডোম। নিউজ 18 বাংলা। তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা, জ্যাংড়া হাতিয়াড়ায় গ্রেফতার পঞ্চায়েত প্রধান। গ্রেফতার রীতা গায়েন। জ্যাংড়া হাতিয়াড়া 2 গ্রাম পঞ্চায়েত প্রধান গ্রেফতার করেছে নিউ টাউন থানার পুলিশ। আমাদের সঙ্গে অনুপ রয়েছেন প্রতিনিধি। অনুপ, কি কারণে গ্রেফতার, ঠিক কি অভিযোগ তার বিরুদ্ধে? দেখো
জ্যাংড়া হাতিয়া 2 নম্বর যে গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েতের যিনি পঞ্চায়েত প্রধান রীতা গায়ে ইতিমধ্যে তাকে নিউটাউন পুলিশের করে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পুরনো একাধিক তোলাবাজির মামলা রয়েছে, যে মামলায় তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল। 2 জন ব্যক্তি তার বিরুদ্ধে তার থেকে যে টাকা আদায় করা হয়েছে এমনটা পঞ্চায়েত প্রধান তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল, এবং সেই মামলায় অভিযোগের পরবর্তী ক্ষেত্রে নিউটাউন থানা পুলিশ গতকাল রাতেই তাকে গ্রেপ্তার করে। আজকে বারাসত আদালত তাকে পেশ করা হচ্ছে এবং হেফাজতের আবেদন করা হচ্ছে। কারণ এই যে ভোটের পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা গেছিল যে একাধিক যারা ব্যবসায়ী মানুষ তারা কিন্তু থানায় অভিযোগ করছে যে তাদের থেকে জোর করে টাকা দেওয়া হয়েছিল, হুমকি দেওয়া হয়েছিল, মারধর করা হয়েছিল। এরকম একটি ঘটনা যখন ঘটেছিল সেই অভিযোগ করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশের পক্ষ থেকে জ্যাংড়া হাতিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রীতা গায়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ধন্যবাদ। গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত সদস্য সঞ্চিতা ঋষি দাস। হাসনাবাদের আমলানি পঞ্চায়েতের সদস্য গ্রেফতার। আমাদের সঙ্গে অনুপম রয়েছেন প্রতিনিধি। অনুপম, কি অভিযোগে গ্রেফতার? আমলানি পঞ্চায়েতের মেম্বার সদস্য সঞ্চিতা ঋষি, তাকে গ্রেপ্তার করলো হাসনাবাদ থানার পুলিশ। তার বিরুদ্ধে মূলত যেটা অভিযোগ যে আবাস যোজনা ঘরের উপভোক্তাদের কাছ থেকে জোরপূর্বক তোলা আদায় করা এবং উপভোক্তাদের কাছ থেকে যে ব্যাংকের পাসবই, সেই পাসবই জোরপূর্বক নিজের কাছে রেখে দেওয়া, যাতে সেই অ্যাকাউন্টে টাকা ঢুকলে সেখান থেকে টাকা তিনি তুলে নিতে পারেন। এছাড়াও এই উপভোক্তা যেসব আবাস যোজনার ঘর যারা পেয়েছে তারা টাকা না দিলে তাদেরকে ঘর দেওয়া হয়নি, এরকম একাধিক অভিযোগ তার বিরুদ্ধে হাসনাবাদ থানায় একাধিক মানুষ করেছিল এবং তাই সেই সব অভিযোগের ভিত্তিতে এই সঞ্চিতা ঋষি দাসকে হাসনাবাদ থানার পুলিশ গ্রেপ্তার করেছে। ধন্যবাদ। হেডলাইন।